নির্জনের এই প্রতিশোধের আগুনে যেন লোকটার জীবন ও সব ক্ষমতা ধ্বংস হয়ে গেল। নির্জনের অন্ধকার মনের ভেতর উকি দেওয়া পিশাচটা তখন বেরিয়ে এসেছে। পোড়াবাড়ির জানালা থেকে ভাঙা কাচের প্রতিফলনে চাঁদের আলো ম্লান হয়ে যায়, আর নেশাখোর লোকটা নিথর হয়ে পড়ে থাকে রক্তের স্রোতে। নির্জনের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠেছে, যেন মৃত্যু তার সবচেয়ে কাছের সঙ্গী। পোড়াবাড়ির চারিপাশে কেউ নেই, শুধু বাতাসে মাটি আর পচা গন্ধ মিশে আছে। নির্জন জানে এই জায়গাটা সব রহস্য গিলে ফেলে। লোকটার ভারী শরীর হলেও নির্জনের জন্য তা কোনো বাধা নয়। লোকটার হাতের কবজি এবং জিহবা তার প্যান্টের পকেটে ভরে ধীর পায়ে সে লোকটাকে টেনে নিয়ে যায় পোড়াবাড়ির পেছনের বাগানে। জায়গাটা অন্ধকারে ডুবে আছে, সেখানে সবসময় ধোঁয়াটে পরিবেশ। নির্জন ব্যাগে করে আনা টর্চ লাইট জ্বালিয়ে দেখলো পোড়াবাড়ির আশেপাশে কিছু পুরনো গাছের শিকড় বেরিয়ে এসেছে। নির্জন সেই শিকড়ের ফাঁকগুলো দেখে একটা নিখুঁত পরিকল্পনা সাজালো। পুরানো গাছগুলো অনেকদিন ধরেই মানুষ দেখেনি, তাই তার আড়ালে কবর দেওয়া হবে নিঃশব্দে। কিন্তু এখানে শেষ নয়। নির্জন জানে কেবল মাটি চাপা দিলেই হবে না, রহস্যটা আরও গভীর করতে হবে। তাই সে লোকটাকে সেখানে শুইয়ে দিয়ে মাটি খোঁড়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে পোড়াবাড়িতে যায়। সেখানে গিয়ে অনেক খুঁজে রান্নাঘরের ভাঙা দরজার পাশে ফ্লোরে পড়ে থাকে একটা পুরানো ভাঙা কুড়াল দেখতে পায়। বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত, তাই রান্নাঘরের শিক ক্যাবিনেটের নিচে ধুলোর স্তূপে পড়ে থাকা কুড়ালটাও কারো নজরে পড়েনি। নির্জনের হাতের মধ্যে সেটাই নিখুঁত অস্ত্র হয়ে ওঠে। কুড়ালের ভাঙা ধার হলেও তার জন্য যথেষ্ট। নির্জন বাঁকা হেসে বাগানে চলে যায়। অতঃপর প্রথম আঘাত মাটি ভেদ করে, যেন কুড়ালটা বহুদিন পরে তার সত্যিকার কাজ করতে শুরু করেছে। প্রতিটা আঘাতের সঙ্গে মাটির স্তর সরতে থাকে, আর নির্জন ঠান্ডা মাথায় কুড়াল চালাতে থাকে। ধীরে ধীরে চারিদিকে মাটির গন্ধ ছড়িয়ে পড়ে। মাটি খোঁড়ার সময় নির্জনের চোখে তখন অদ্ভুত এক পৈশাচিক আগুন জ্বলছে। কুড়ালের প্রতিটা আঘাতের সঙ্গে সঙ্গে সে বিড়বিড় করে চরিত্রহীন লোকটাকে বলছে, তুই ভেবেছিলি তোর মতো একটা নোংরা নেশাখোর আমার বোর দিকে নজর দেবে, আবার জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নোংরামি করবে, আর আমি কিচ্ছু করবো না? আমার ডার্ক কুইনের দিকে তাকানোর সাহস তোকে কে দিল? তোর মতো কুকুরটার জন্য পৃথিবীটা নোংরা, তুই জানতিস না? আমি যাকে ভালোবাসি তার জন্য সবকিছু করতে পারি। আজ তোর কুকর্মের শেষ দিন। বলেই আরেকটা আঘাত করে মাটিতে, যেন লোকটার প্রতিটা অপরাধ তার মনে ভাসছে। অতঃপর আবারও বিড়বিড় করে বলতে থাকলো, তোর বিশ্রী চাহনি দিয়ে তার পবিত্রতা নষ্ট করার চেষ্টা করেছিলে। আজ তোর শরীর এই পোড়াবাড়ির নিচে সারা জীবনের জন্য চাপা পড়ে থাকবে, আর কেউ জানবেও না তোর নোংরা অস্তিত্বের কথা। কথাগুলো বলে নির্জন কুড়াল চালিয়ে যায়, আর তার ঠোঁটে মুচকি হাসির ঝলক ফুটে ওঠে। সে আবারও বিড়বিড় করে বলে ওঠে, মনে রাখিস, ডার্ক কুইন আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। তোর মতো নোংরাদের জন্য ওর জীবনে কোনো জায়গা নেই। তুই মাটিতে মিশে যা, তোর মতো মানুষদের জায়গা কি বলে মাটির নিচে। বলেই নির্জন গাছের নিচের মাটি খুঁড়ে লোকটার শরীরটা সেখানেই রেখে দেয়। তারপর মাটিগুলো দিয়ে সন্তর্পণে লোকটার দেহ ঢেকে দেয়, আর গাছের শিকড়গুলোকে এমনভাবে সাজিয়ে দেয় যেন কেউ খেয়াল করলে মনে হবে গাছের শিকড়ের ফাঁকে কোনো কিছুর অস্তিত্ব নেই। তারপর চারিদিকে কিছু শুকনো পাতা ছড়িয়ে দেয়, আর কয়েকটা শিকড় টেনে এনে মাটি ঢেকে দেয়। সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে প্যান্টের পকেট থেকে শুভ্র রঙা রুমাল বের করে। কপাল ভেদ করে বের হওয়া ঘাম মুছে তৃপ্তির হাসি দিয়ে ব্যাগ গুছিয়ে শীষ বাজিয়ে গাড়ির নিকট চলে যায়। গাড়িতে উঠে সামনের আয়নায় নিজের মুখমণ্ডল ভালো করে দেখে। চুলগুলো হাত দিয়ে ব্রেক বাশ করার মতো উল্টিয়ে চশমাটা ঠিকঠাক করে পরে মুচকি এসে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কিছুক্ষণ আগে তোহার সাথে কথা বলে মন খারাপ করে বসে আছে নিধি। রফিক মির্জা এবং তাহমিনা বেগমকে ফোন করার পর তারা যখন রিসিভ করলো না, তারপর যখন তোহাকে ফোন করার পর ও ফোন রিসিভ না করায় মন খারাপ করে বসেছিল নিধি। প্রায় আধা ঘন্টা পর তোহা নিধিকে ফোন করে। অবশেষে রফিক মির্জা ডায়াবেটিস বেড়ে গিয়ে অসুস্থ হওয়ার কাহিনী জানতে পেরে মন খারাপ করে ফেলে। আজ 2 দিন যাবৎ তার শরীর খারাপের কথা শুনে নিধির মন সংকীর্ণ হয়ে গেল। নিধি যখন তোহাকে বলল মা তাকে ফোন করে কেন জানায়নি আর তোহাও কেন জানালো না, তখন তোহা উত্তরে বলল, মা এবং আমি তোমাকে কয়েকবার ফোন করেছি, তুমি ফোন রিসিভ করনি, তাই হয়তো মা রাগ করেছে। তোহার মুখে এহেন কথা শুনে বিস্ময়ের শীর্ষে চলে গেল নিধি। তোহাকে লাইনে রেখেই ফোনের কন্ট্যাক্ট লিস্টে চেক করে দেখলো কোনো কল আসেনি। নিধি তৎক্ষণাৎ তোহাকে বিষয়টা জানালে তোহাও অবাক হলো। তারপর তোহা ডায়াল লিস্টে গিয়ে স্ক্রিনশট দিয়ে নিধির হোয়াটসঅ্যাপে পাঠালো, কিন্তু দুঃখের বিষয় হলো নিধি সেটাও দেখতে পেল না, কারণ তার ফোনে ডাটা নেই। নিধিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসার আগে নির্জন ওয়াইফাই লাইন কেটে দিয়েছে, তারপর নিধিকে সীমিত মেয়াদে ডাটা কিনে দিয়েছে।
আর গতকাল রাতে নিধি ঘুমানোর পর ফোনের ভলিউম সাইলেন্টে রেখে ইউটিউবে ভিডিও চালু করে এমবিগুলো শেষ করেছে, যেন নিধি কিছু জানতে না পারে। নির্জনের পরিকল্পনা অনুযায়ী নিধি কিছু জানতে পারল না, কিন্তু একসময় না একসময় সত্যিটা সামনে আসবেই। নিধির সাথে আরো কিছুক্ষণ কথা বলে তোহা ফোন রাখতেই দেখলো মাহির এসেছে। মাহির রুমে প্রবেশ করতে তোহা মাহিরের কাছে গিয়ে মলিন স্বরে বলল, ও সকালে বাবার বাড়ি যাবে, যেহেতু ওর বাবা অসুস্থ। তোহার মলিন মুখশ্রী দেখে মনে মনে ভীষণ কষ্ট পেল মাহির। এই মুহূর্তে প্রিয়তমা স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা মাহিরের জানা নেই। তবুও প্রিয় স্বপ্নচারিণীর মনটা কিঞ্চিত ভালো করার জন্য তোহার কপালে আলতো করে চুমু দিয়ে ভরসার সহিত বলল, আগামীকাল সকালে নয়, বিকেলে তুমি আর আমি একসাথে যাব। আমিও তো তার ছেলের মতোই, তাই না? মাহিরের দায়িত্ববোধ এবং ভালোবাসা মিশ্রিত কথা শুনে ভীষণ খুশি হলো তোহা। মাহিরকে জড়িয়ে ধরে নিচু স্বরে বলল, থ্যাঙ্কস মাহির, আপনি সত্যি খুব ভালো মানুষ। আশা করি সারা জীবন এমনই থাকবেন। মাহির এর মুখে মিষ্টি হাসি ফুটিয়ে তোহার চোখের কার্নিশে জমে থাকা পানি মুছে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাসকি ভয়েসে আওড়ালো, প্রিয়তমা, আলোর পথ, স্বপ্নচারিণী, দুঃখের ছায়া, তবু ভয় কি? তোমার চোখে এখনো জলে আলোর দুটি, তোমার হাসিতে মিশে আছে আশার গান। আমার হাতে হাত রাখো, কাটবে সব বিরহের টান। তুমি তো আমার শক্তি, আমার প্রাণ। তোমার জন্যই তো এই পৃথিবীটা এমন অপার। দুঃখের মেঘ যতই ঢাকে আকাশ, তোমার স্পর্শে ঝরে পড়বে শান্তির আশ্বাস। যেদিন থেমে যায় তার শেষে তো রাত, কিন্তু রাতের পরে আসে নতুন প্রভাত। তোমার বাবার জন্য এই হৃদয় ভরা প্রার্থনা, সব কিছু হবে ঠিক, দিও তুমি সান্ত্বনা। প্রিয়তমা, আমার আকাশে তুমি আলোর তারা, তোমার সাথেই পার করব যতদিনের ধারা। তুমি শুধু পাশে থেকো, মুছবে সব বিষাদ। আমার ভালোবাসায় থাকবে তোমার আশ্রয়, অবসাদ। তুমি আমায় আলোর পথ দেখাও, তোমার সঙ্গে থাকলেই পার করব যা পাও। স্বপ্নচারিণী, শুধু হাসো, জানি সব হবে ঠিক। তোমার হাসিতে মিশে আছে আমাদের মুক্তির দিক। মাহিরের মুখ নিঃসৃত কবিতার প্রতিটা শব্দ, প্রতিটা লাইন মুগ্ধ হয়ে শুনল তোহা। সেও যেন তার স্বপ্ন পুরুষের সাথে একে অপার অনুভূতির নীল সাগরে তলিয়ে গেল। এদিকে দিগন্তকে গভীর ভাবনায় মগ্ন থাকতে দেখে বিছানায় বসে পিটপিট করে তাকিয়ে থাকলো নাদিয়া ও ভাবতে থাকলো, প্রায় 1 ঘন্টা হতে চললো দিগন্ত ল্যাপটপে কাজ করছে, আবার কিছুক্ষণ পর পর কাজ রেখে গালে হাত দিয়ে থম মেরে বসে রয়েছে। ব্যাপারটা কি? এই লোক তো সুযোগ পেলেই আমাকে জ্বালাতে ছাড়ে না। আজ হঠাৎ কি হলো? ভেবেই বিছানা থেকে নেমে দিগন্তের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার জানো? তুমি এত চুপচাপ কেন? গালে হাত দিয়ে এত কি ভাবছো? অফিসের কাজে কোনো প্রবলেম হয়েছে? দিগন্ত ল্যাপটপ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলল, তেমন কিছু না, নির্জনকে নিয়ে ভাবছিলাম। নাদিয়া অবাক হয়ে বলল, হঠাৎ তাকে দিয়ে কি ভাবছিলে? দিগন্ত মলিন স্বরে বলল, নির্জনের মায়ের দাফন কার্য শেষ করার পর ওকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরেছিলাম। ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল। ও রক্তিম দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলেছিল, ডোন্ট টাচ মি। তো কি বলেছিলাম, আমাকে ভুলও স্পর্শ করবি না। আমাকে স্পর্শ করার অধিকার শুধু আমার নিরুপমার। নেক্সট টাইম এমন করলে ভালো হবে না কিন্তু। কথাগুলো বলে চলে গিয়েছিল। জানো, সেদিন ওর সেই বাক্যগুলো আমার হৃদয়ে গিয়ে তীব্র আঘাত করেছিল। আমি জানি ওর ওয়াইফের প্রতি পজিটিভ, তাই বলে এতটা? ও আমার স্কুল লাইফের ফ্রেন্ড, সবসময় নীরব থাকলেও কখনো আমার সাথে এমন ব্যবহার করেনি। খুব কষ্ট পেয়েছি, নিজেকে বুঝিয়েছি। হয়তো ওর মায়ের আকস্মিক মৃত্যুতে অতি শোকে খিটখিটে হয়ে গেছে। পরক্ষণেই বারবার আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, একটা মানুষ ওই পরিস্থিতিতে এই ধরনের আচরণ কিভাবে করতে পারে, তাও আবার সামান্য স্পর্শ করা নিয়ে। দিগন্তের ভাবনায় নিজেও বিভোর হলো নাদিয়া। ওর মনেও অদ্ভুত সব প্রশ্ন হানা দিল। নির্জনকে আগে থেকে অন্যরকম লাগে নাদিয়ার কাছে, কিন্তু কখনো মুখ ফুটে কিছু বলতে পারেনি। হয়তো নাদিয়ার অবচেতন মন নির্জনকে নিয়ে অনেক কথা ভাবলেও পরক্ষণে ভুলে গিয়েছে। ভেবে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বলল, তুমি কিছু মনে করো না। আমার মনে হয় নির্জন ভাইয়া মানসিকভাবে অসুস্থ। আমি শিওর না, মাঝে মাঝে মনে হয় নিধির বিষয়ে সে অতিরিক্ত পজিটিভ। নিধি ফোনের মধ্যে সেগুলো হেসে হেসে বললেও আমার কেমন যেন লাগে। ওর মতো চঞ্চল স্বভাবের মেয়ে একজনের বাধ্যগত স্ত্রী হয়ে উঠেছে, এটা ভেবে যেমন ভালো লাগছে,
তেমনই এই কাহিনীগুলোও কেমন যেন অদ্ভুত লাগছে। হতে পারে এটা আমার মনের ভুল, আবার নাও হতে পারে। নাদিয়ার চিন্তিত মুখশ্রী দেখে দিগন্তের কিছুটা খারাপ লাগলো। মনে মনে ভাবলো, এই সময় দুশ্চিন্তা করা উচিত নয়। একজন গর্ভবতী মাকে সবসময় চিন্তা মুক্ত থাকতে হয়, এতে তার মন এবং শরীর দুটোই ভালো থাকে। ভেবেই দিগন্ত মুচকি এসে নাদিয়াকে বলল, ধরো আমিও রোমান্টিক মোমেন্টে কি সব বলি, আহ, কতদিন তোমায় কাছে পাই না হানি, এখনো কি জায়গা হবে না? দিগন্তের এহেন কথা শুনে মন পরিবর্তন হয়ে গেল। নাদিয়ার মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ি সায় জানালো। ব্যাস, দিগন্তকে আর কে পায়। প্রিয়তমা স্ত্রীর সম্মতি পেতে তড়িৎ গতিতে গালে টুপ করে চুমু দিয়ে বলল। ইস, বলতে দেখ শখ লাগলো মনে হয়। দিগন্তের কথা শুনে নাদিয়া লজ্জায় লাল টুকটুকে হওয়ার আগে নাদিয়ার ওষ্ঠদ্বয় আবদ্ধ করে নেয় দিগন্ত। অবশেষে দুজনের শরীরেই বয়ে যায় এক রোমাঞ্চকর উন্মাদনার তীব্র ঝড়। 2 দিন যাবৎ নিধিকে ফোনে না পেয়ে তাহমিনা বেগম নির্জনের ফোনে কল করে রফিক মির্জার অসুস্থতার কথা জানালে নির্জন তার শাশুড়িকে মোটিভেশনাল বাণী শুনিয়ে আশ্বস্ত করে যে সে নিধিকে নিয়ে আসবে। কিন্তু মনে মনে নির্জন অন্য পরিকল্পনা করে। নির্জন নিধির বাসার সামনে গাড়ি রেখে বাজারে যায়। ডায়াবেটিসের রোগীদের জন্য যেসব খাবার দরকার সেগুলো সব কেনে। ফলমূল, সবুজ শাকসবজি, ডায়াবেটিস ফ্রেন্ডলি খাবার, ওষুধ সবকিছু খুব যত্নের সঙ্গে নেয়। নিধি বাবার জন্য তার প্রিয় কিছু খাবারও নেয়, তবে এমনভাবে যেন সেটা তার স্বাস্থ্যের ক্ষতি না করে। নির্জন তার প্রতিটা পদক্ষেপে খুব মনোযোগী, যেন কোনো কিছুই বাদ না যায়। বাজার শেষে নির্জন শ্বশুরবাড়িতে ঢুকতেই তাহমিনা বেগম দরজার সামনে দাঁড়িয়ে নিধির কথা জিজ্ঞাসা করলে নির্জন স্বাভাবিক স্বরে উত্তর দেয়, গতকাল রাত থেকে নিরুপমা জ্বরে ভুগছে, আমি কিছুক্ষণ পর চলে যাব, বাসায় গিয়ে ওর সেবা যত্ন করতে হবে। নিধি ফোন না ধরাতে তাহমিনা বেগম ওর উপর রেগেছিল, কিন্তু যখনই নিধির অসুস্থতার কথা শুনল তখনই তার সব রাগ যেন নিমিষে চলে গেল। একদিকে মেয়ের অসুস্থতার কথা শুনে মন বিষণ্ণ হয়ে গেল, আরেকদিকে স্বামীর অসুস্থতা, তার সেবা যত্ন করা, সবকিছু মিলে তাহমিনা বেগম যেন হিমশিম খাচ্ছে। এই মুহূর্তে তার 2 মেয়ে পাশে থাকলে এতটা কষ্ট হতো না ভেবেই দীর্ঘশ্বাস ফেলল তাহমিনা বেগম। নির্জন নিধির বাবার সামনে গিয়ে ভরসার সহিত বলল, বাবা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আপনার জন্য ভীষণ চিন্তিত ছিলাম, তাতে নিরুপমাকে অসুস্থ অবস্থায় রেখে এখানে ছুটে এলাম। নিজের বড় মেয়ের অসুস্থতার কথা শুনে খুব মন খারাপ হলো রফিক মির্জা। তিনি নিধির খোঁজ খবর নিলেন। নির্জন সাজিয়ে গুছিয়ে শ্বশুরকে সবকিছু বলল যেন রফিক মির্জা নিশ্চিন্তে থাকে। সেই রাতে নির্জন একজন আদর্শ জামাইয়ের মতোই দায়িত্ব পালন করে। শ্বশুর শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নিজ গন্তব্যে রওনা হলো। নির্জন বাসায় ঢুকে নিজের রুমে যেতেই দেখলো নিধি রুমে নেই। নিধিকে দেখতে না পেয়ে নির্জন ওয়াশরুম ব্যালকনিতে গিয়ে খুঁজলো, কিন্তু পেল না। ভাবলো হয়তো ছাদে গিয়েছে, তাই নির্জন রুম থেকে বেরিয়ে ছাদের দিকে যেতেই দেখতে পেল নিধি ওর প্রিয় 2টি রুমের বাইরে মাঝ বরাবর দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তালাবদ্ধ দরজা দেখছে। নিধিকে এভাবে তালাবদ্ধ 2টি দরজার দিকে তাকিয়ে থাকতে দেখে নির্জন বড় বড় পা ফেলে নিধির কাছে গিয়ে বলল, এখানে কি করছো তুমি? নিধি অনেকক্ষণ আগে এখানে এসেছে, এর আগেও কয়েকবার এখানে এসেছিল, কিন্তু নির্জনকে এই বিষয়ে কিছু বলেনি। কিছুক্ষণ আগে এই 2টো রুমের তালা খোলার জন্য রুমে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে শুরু করে ম্যাট্রেসের নিচে চাবি খুঁজেছে, কিন্তু পায়নি। আর ভাবেই বা কিভাবে, কারণ চাবি তো নির্জনের কাছে। এতক্ষণ 2টো রুমের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছিল নিধি। আকস্মিক নির্জনের কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে ঈষৎ কেঁপে উঠল নিধি। নির্জনের দিকে তাকিয়ে ম্লান হেসে বলল, ও আপনি এসে গেছেন। আসলে আমি এই 2টো রুমের তালার চাবি খুঁজছিলাম। এ বাড়িতে আসার পর থেকেই দেখছি এই 2টো রুম সবসময় তালাবদ্ধ থাকে, তাই ভেতরে কি আছে মানে সেটা দেখার একটু আগ্রহ জাগলো আর কি। অবশ্য মেয়েটকে জিজ্ঞেস করার পর সে বলেছিল আপনিই নাকি 2টো রুম কাউকে প্রবেশ করতে দেন না, মানে নিষেধ করেছেন আপনি, আর আপনি নাকি রুম 2টো পরিষ্কার করেন। তাই ভাবলাম এখন আমি যেহেতু এসেছি, তাই কষ্ট করে আপনি কেন আর রুম পরিষ্কার করতে যাবেন বলুন, আমিই সব কিছু করবো, এতে আমার সময়ও কেটে যাবে। নিধির এহেন কথায় নির্জনের মাথার উগ্র পোকাগুলো কিলবিল করে উঠল। নিধির দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে ভাবল, মেয়েটকে কঠোর স্বরে নিষেধ করেছিলাম আমার স্ত্রীর সাথে যেন কথা না বলে, অথচ সে কিনা আমার কথা অগ্রাহ্য করে এতগুলো কথা বলেছে। আর নয়, আগামীকাল তার ছুটি হবে। ভেবে মুচকি হেসে নিধির কাছে এসে নিজের বাম হাত দিয়ে ওর বাম হাত ধরে কাছে টেনে নিধির গালে ডান হাত দিয়ে স্লাইড করে বলল, এসব কাজ করে সময় কাটাতে হবে না ডাকুইন, তোমার সময় কাটানোর জন্য আমাকে নিয়ে ভাবনায় যথেষ্ট।
বলেই নিধির দিকে নেশালো দৃষ্টি নিক্ষেপ করে ওর গাল থেকে হাত নামিয়ে ওর কোমরে হাত রাখল নির্জন। নির্জনের এহেন চাহনি ভীষণ পরিচিত নিধির। কিয়ৎক্ষণের জন্য খুশি হলেও পরক্ষণে ভাবল, মায়ের মৃত্যুর সবে 4 দিন হবে, এখনো ভালোভাবে শোক কাটিয়ে উঠতে পারলাম না, আর এখনই। নিধির ভাবনার মাঝে নির্জনের স্পর্শ আরো গাঢ় হতে থাকলো। নিধি নির্জনের শীতল দৃষ্টির পানে তাকিয়ে ভাবল শাশুড়ি মায়ের কথা বলবে। অতঃপর ভাবল, না, এই মুহূর্তে আমার সঙ্গতা সবচেয়ে জরুরি। তার এই ভালোবাসার ডাকে সাড়া দিলে যদি তার মন কিছুটা হলেও ভালো হয়, সেটা তো আমার জন্যেই আনন্দের। ভেবে আর কথা বাড়ালো না নিধি। নির্জনের প্রতিটা গভীর স্পর্শে ঘন ঘন নিঃশ্বাস ফেলল নিধি। আবেশে চোখ জোড়া বন্ধ করে ফেলতে নির্জন বাঁকা হেসে নিধিকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। নিঃশব্দ রাত, চাঁদের আলো মেঘের আড়ালে লুকিয়ে আছে, যেন কোনো মিলনের সাক্ষী হতে চায় না। নিধি নির্জনের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। এক অদ্ভুত শূন্যতায় ভরা সেই চোখ জোড়া। আজকের রাতটা যেন ভিন্ন, আলাদা এক শিহরণ, এক অজানা শঙ্কা বুকে নিয়ে নিধি তাকে কাছে টানছে। হয়তো সে জানে, হয়তো জানে না, এই মিলনই হবে দুটি শরীর এবং মনের গভীর ভালোবাসার শেষ মিলন। নির্জনের স্পর্শে নিধির শরীর শীতল হয়ে ওঠে। ঠোঁটের মধ্যে মিশে থাকায় তীব্র আকাঙ্ক্ষার যন্ত্রণার ছায়া। তাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস যেন বাতাসে হারিয়ে যাচ্ছে। চুপচাপ নিঃশব্দ কিন্তু গভীর। চামড়ার উপর ছোঁয়ার তীব্রতা বাড়ছে, আর সেই সাথে নিধির হৃদয়ের স্পন্দনও। নির্জন নিধির ঘাড়ে আলতো করে ঠোঁট রাখে। নিধি কেঁপে ওঠে, কিন্তু সে কিছু বলে না। সে জানে না এই স্পর্শের পেছনে লুকিয়ে আছে কি, ভালোবাসা নাকি এক ভয়ঙ্কর শিকারী খেলা। নির্জনের বাহু শক্তভাবে এই নিধি আঁকড়ে ধরে, যেন তাকে আর কখনো ছেড়ে দেবে না। কিন্তু সেই বাহুর মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রতিশ্রুতি। আজকের রাতের পর কিছুই আর আগের মতো থাকবে না। তাদের শারীরিক মিলন ছিল এক মহাকাব্যিক যুদ্ধে পরিণত। তৃষ্ণা, যন্ত্রণা এবং তীব্র বাসনার মাঝে আটকে থাকা দুটি প্রাণ এই মুহূর্তে যেন একে অপরের আত্মার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা। কিন্তু সেই আত্মাগুলো ছিল ভাঙা, ধ্বংসপ্রাপ্ত। মধুর মিলনের শেষে নিধি নির্জনের বুকে মাথা রেখে নিঃশব্দে শুয়ে রইল। তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা, আর নির্জনের চোখে সেই ভয়ঙ্কর সাইকোর রূপের আভাস। এই চোখই তাকে শেষবারের মতো ভালোবাসলো, আবার এই চোখই তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আকস্মিক নিধির কে অবাক করে দিয়ে নির্জন আবারও প্রেয়সীর ওষ্ঠযুগল আবদ্ধ করলো। কয়েক সেকেন্ড পর ছেড়ে দিয়ে প্রিয়তমার অধরে আলতো করে আঙ্গুল স্পর্শ করে হাসকি ভয়েসে বলল, শেষের আগে ছিল ছোঁয়া, একটি গল্পে ভরা ভালোবাসার ছায়া। নিঃশব্দে মিলল দুটি প্রাণ, তবুও হারিয়ে গেল কোথায় স্নেহের টান। আমার চোখ ছিল অন্যরকম আভা, তুমি দেখলে তবুও চুপ রইল শূন্যতা। প্রতিটি আলিঙ্গনে লুকিয়েছিল ব্যথা, একটি শেষ রাত, তারপর আক্ষেপের গাথা। তৃষ্ণায় মিশে গেল দেহ ও মন, তবুও আড়ালে ছিল অন্ধকারের বন। শেষের আগে সে শীতল ঠোঁটের আলতো ছোঁয়া, তোমার হৃদয় রেখে গেল মৃত্যুর চাওয়া। এখন রাত পেরিয়ে আসবে ভোর, তবুও থাকবে না আর কোনো সেতু, না কোনো ভোর। এই মিলন ছিল এক মিথ্যে স্বপ্নের ছায়া, শেষের পর আসবে নীরবতার মায়া। কেটে গেল একটি নিস্তব্ধ রাত্রি। ভোরের আলো ফোটার আগে ঘুম ভেঙে গেল নিধির। আড়মোড়া ভেঙে ঘড়িতে সময় দেখলো, এখনো ফজর নামাজের ওয়াক্ত শেষ হয়নি। নিধি ঝটপট বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে নিল। মোনাজাতে 2 হাত তুলে বাবা মায়ের জন্য দোয়া করলো। কয়েক মিনিট পর নির্জনকেও জাগালো নামাজ পড়ার জন্যে। নিধির কথা মতো নির্জনও ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। মোনাজাতে মন খুলে দোয়া করলো তার প্রেয়সীর জন্য, কারণ এই পৃথিবীতে নিধি ছাড়া তার আপন বলতে কেউ নেই। সকালে নিধি যখন ওর মাকে ফোন দেওয়ার কথা বলল, নির্জন তখন হাসি মুখে ওকে কথা বলতে বলে রুমের বাইরে চলে গেল। কিচেনে মেয়ের সকালের নাস্তা রেডি করছিল। সেই মুহূর্তে নির্জন সেখানে গিয়ে হাজির হলো। নির্জনের উপস্থিতি টের পেয়ে মেয়ের পেছনে তাকিয়ে বলল, কিছু বলবেন স্যার? নির্জন বুকের উপর দুই হাত ভাঁজ করে গম্ভীর স্বরে বলল, আপনাকে বলেছিলাম আমার স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করবেন না। সে বলতে চাইলেও নয়, কিন্তু আপনি আমার কথা অমান্য করেছেন। এনিওয়ে, আগামীকাল এই মাস শেষ হয়ে যাবে, তার আগে আপনি বেতনটা নিন। বলেই নির্জন পকেট থেকে টাকা বের করে মেয়েদের সামনে এগিয়ে দিল। নির্জনের এহেন আচরণে হতভম্ব হয়ে গেল। মেয়ের নিচু স্বরে শুধালো, আমি আপনার স্ত্রীর সাথে কখনোই আগ বাড়িয়ে কথা বলিনি। সে নিজে থেকে কয়েকবার কথা বলেছে, তাই আমি বাধ্য হয়ে কথা বলেছি। আমার দায়িত্ব হলো মানুষের বাসায় কাজ করে পরিবারের জন্য দুমুঠো অন্ন জোগাড় করা। আর আপনার স্ত্রীর সাথে কথা বলতে কি এমন অপরাধ হয়ে গেল বুঝলাম না। মেয়েদের এহেন আচরণে মেজাজ কিছুটা বেগড়ে গেল নির্জনের। চোখ মুখ শক্ত করে বলল,
আমার স্ত্রীর সাথে কথা বলার অধিকার একমাত্র তার ব্যক্তিগত মানুষের, আর কারো নয়। আর আপনাকে আমি কোনো কথার কৈফিয়ত দিব না। অসহায় মানুষের ক্ষতি করার ইচ্ছে আমার নেই, তাই ভালোভাবে বলছি, আজকের পর থেকে আপনাকে আর প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। নির্জনের রুক্ষ আচরণে ভীষণ কষ্ট পেল মেয়ের। তার স্বামী পরলোক গমন করার পর থেকে কয়েকটা বাড়িতে কাজ করে সে বাসার ভাড়া সহ 2 বাচ্চা নিয়ে সংসার খরচ বহন করে। একটা কাজ ছুটে গেলে আরেকটা কাজ খুঁজতেও তো সময় লাগবে। তাছাড়া চাইলেই তো কেউ তাকে ভরসা করে কাজ দিবে না। এই বাসায় 2 বছর যাবৎ সে কাজ করে। আজ কিনা তুচ্ছ বিষয় নিয়ে নির্জন এমন আচরণ করলো, ভেবেই চোখ জোড়া পানিতে চিকচিক করে উঠল। মেয়েদের অসহায় মুখভঙ্গিমা দেখে মনে মনে পৈশাচিক হাসি দিল নির্জন। খুব ভালো লাগছে তার কাছে। কিছু একটা ভেবে প্যান্টের পকেট থেকে আরো কিছু টাকা বের করে মেয়েদের সামনে এগিয়ে দিয়ে বলল, হয়তো আপনার অন্য বসে কাজ পেতে আরো কিছুদিন সময় লাগবে, তাই টাকাটা রাখুন। তবু এবারে ত্রিসীমানায় যেন আপনাকে না দেখে। মেয়েড বড় বড় চোখ করে তাকিয়ে রইল নির্জনের দিকে। নির্জন কিছুটা উচ্চস্বরে বলে উঠল, কি হলো, রাখুন। মেয়েড হাত বাড়িয়ে টাকাটা নিতেই হনহন করে সেখান থেকে চলে গেল নির্জন। আকস্মিক নির্জনের এহেন আচরণে বাকরুদ্ধ হয়ে গেল মেয়েড। তার চোখের পানিগুলো যেন মুহূর্তেই শুকিয়ে গেল। অতঃপর নিজের বাকি রাখা কাজগুলো সম্পূর্ণ করে বাড়িটির দিকে একবার করুণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিঃশব্দে প্রস্থান করল সে। এদিকে রুমে গিয়ে নিধির অশ্রুভেজা চোখ জোড়া দেখে অবাক হয়ে গেল নির্জন। নিধির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই ও বলল, আজ ভোরে বাবাকে হসপিটালে ভর্তি করেছে। মাঝরাতে বাবার বুকে খুব ব্যথা করছিল। দিশেহারা হয়ে মা নাকি আপনাকে ফোন করেছিল, কিন্তু আপনি ফোন রিসিভ করেননি, তাই মা মাহিরকে ফোন করেছে। তারপর মাহির এসে বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছে। বলে আবারও হেঁচকি তুলে কান্না করে উঠল নিধি। নির্জন ভ্রুকুটি করে বিছানায় বালিশের পাশ থেকে ফোন উঠিয়ে দেখল 16 বার ফোন করেছে তাহমিনা বেগম, কিন্তু ফোন সাইলেন্ট করে রাখার কারণে রিসিভ করতে পারেনি। ভেবেই কিছুটা মনক্ষুণ্ণ হলো নির্জনের। নির্জন তৎক্ষণাৎ মাহিরের নাম্বারে কল দিল। কয়েকবার রিং হতে মাহির ফোন রিসিভ করলো। নির্জন মাহিরের সাথে কথা বলে হসপিটালের ঠিকানা জেনে কিছুক্ষণ পর নিধিকে নিয়ে রওনা হলো। গাড়িতে ওঠার পর থেকে নিধির কান্নার শব্দে ভীষণ বিরক্ত হচ্ছিল নির্জন, তবুও কিছু বলছিল না। কারণ তার বাবার অসুস্থতার সময় সে এইভাবেই কেঁদেছিল, যদিও তখন তার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল নির্জন। হসপিটালের অপারেশন থিয়েটারের বাইরে অবস্থান করছে তাহমিনা বেগম, নির্জন, নিধি, মাহির, তোহা, দিগন্ত এবং নাদিয়া। তাহমিনা বেগম, মাহির এবং তোহা আগেই এসেছে। মাহির তার শ্বশুরকে হসপিটালে নিয়ে আসা থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা সহ যাবতীয় কার্য খুব দায়িত্বের সাথে সম্পন্ন করেছে। তোহা এতক্ষণ তাহমিনা বেগমের মাথা বুকের সাথে মিশিয়ে সান্ত্বনা দিচ্ছিল। তুমি চিন্তা করো না মা, বাবার কিচ্ছু হবে না, সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু তাহমিনা বেগমের ভীত সন্ত্রস্ত মনে বারবার যেন দুশ্চিন্তাগুলো হানা দিচ্ছিল। আজ রাতটা যেন তাহমিনা বেগমের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর রাত ছিল। রফিক মির্জা হৃদযন্ত্রের অসুখে ভুগছিলেন। হঠাৎ তার বুকে ব্যথা এত তীব্র হয়ে উঠল যে তিনি কাতরাতে শুরু করলেন। নিধির মা আতঙ্কিত হয়ে কি করবেন বুঝতে পারলেন না, শুধু বারবার বলছিলেন, তুমি একটু সহ্য করো। তিনি নির্জনকে ফোনে না পেয়ে মাহিরকে ফোন করেন। মাহির ফোন রিসিভ করতে শ্বশুরের এহেন অবস্থা শুনে তোহাকে নিয়ে শ্বশুর বাড়িতে এসে রফিক মির্জাকে হসপিটালে নিয়ে যায়। গাড়ির ভেতর তাহমিনা বেগম এবং তোহার কান্নার শব্দ, রফিক মির্জার ব্যথা ভরা নিঃশ্বাসের শব্দ আর মাহিরের কঠোর মনোযোগ, সবকিছু মিলিয়ে যেন পরিবেশটা ভারী হয়ে উঠেছিল। মাহির বারবার তাদের সান্ত্বনা দিচ্ছিল। অসুস্থ রোগীর সামনে এত শব্দে কান্না করলে তার মনোবল ভেঙে যায়। হসপিটালে পৌঁছানোর পর ডাক্তাররা তড়িঘড়ি করে রফিক মির্জাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গেলেন। তাহমিনা বেগম এবং তোহার চোখে অশ্রু আর বুকের ভিতর যেন ঢেউয়ের মতো আবেগ ফেটে পড়ছে। ডাক্তার আয়েশা রহমান একদল চিকিৎসক নিয়ে রফিক মির্জার অপারেশনের প্রস্তুতি নিলেন। তারা তার জীবন বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেন। অক্সিজেন মাস্ক লাগানো হলো, ইসিজি মেশিনের তারগুলো তার শরীরের সঙ্গে যুক্ত করা হলো, নিঃশব্দে তাকে ইঞ্জেকশন দেওয়া হলো। ডাক্তাররা একে অপরের দিকে তাকিয়ে হালকা মাথা নাড়লেন। ডাক্তার আয়েশা তাদের ভরসা দিয়ে বলেছিলেন, আমরা সব চেষ্টা করব, কিন্তু বাক্যটা অসমাপ্ত রয়ে গেল। আল্লাহর এই বান্দার হায়াত এতটুকুই ছিল। রফিক মির্জা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ডাক্তাররা আনুষ্ঠানিকভাবে রফিক মির্জার মৃত্যুর ঘোষণা দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্জন, মাহির এবং দিগন্তের মৃদুস্বরে উচ্চারিত বাক্যগুলো নিধির কানে যেতেই মনে হলো কথাগুলো ওকে আঘাত করলো। দিগন্ত মন খারাপ করে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। নাদিয়া তাহমিনা বেগমকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনার বাণী শোনাতে লাগলো। ইতিমধ্যে হসপিটালে আত্মীয় স্বজনে ভরপুর হয়ে গেল। শ্বশুরের এমন চলে যাওয়া মেনে নেওয়া যে কতটা কষ্টে সেটা মাহিরের চোখে ফুটে উঠল।
মাহির তোহাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এই নরম মনের মেয়েটাকে তো এই মুহূর্তে সর্বোচ্চ দিয়ে আগলে রাখতে হবে। এদিকে রফিক মির্জার মৃত্যু সংবাদ শুনে নির্জনের পৈশাচিক মনটাও কিছুটা দুঃখ অনুভব করলো। যতই হোক তিনি নির্জনকে এতিম বলে কখনো হেয় করেননি, বরং ভরসা করে নিজের আদরের মেয়েকে তার হাতে তুলে দিয়েছেন এবং নিজের ছেলের মতোই ভালোবেসেছেন। এদিকে স্বামীর মৃত্যুর কথা কর্ণপাত হতেই তাহমিনা বেগমের বাকশক্তি যেন লোপ পেয়ে গেল। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল রফিক মির্জা। শত নীরবতার মাঝেও দিন শেষে এই লোকটির কাছে নিজের মনের কথাগুলো মন খুলে বলতেন। প্রিয় রমণীর গায়ে কখনো হাত তোলেননি রফিক মির্জা। কত সততা এবং ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল পুরো পরিবারকে। অথচ আজ সেই মানুষটি তাকে ছেড়ে পরপারে চলে গেল। নির্জন নিধির পাশে এসে দাঁড়ালো, নিঃশব্দে নিধির কাঁধে হাত রাখলো। নির্জন জানে এই মুহূর্তে কোনো কথাই নিধির কষ্ট কমাতে পারবে না, তবু নিধির কাঁধে হাত রেখে বলল, নিরুপমা, তোমার বাবার প্রতিটি স্মৃতি, তার ভালোবাসা, তার প্রতিটা আদর এখন তোমার মধ্যে বেঁচে আছে। তিনি হয়তো আমাদের মাঝে শারীরিকভাবে নেই, কিন্তু তার স্মৃতি, তার স্নেহ সব সময় তোমার পাশে থাকবেন। তিনি তোমার মাঝে বেঁচে থাকবেন। নিধি কিছু বলতে পারছে না, কেবল তার চোখে জল ঝরছে। নির্জন আবারও করুণ স্বরে বলল, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। আমরা একসঙ্গে শোক সামলাবো। তুমি শক্ত হও নিরুপমা। তোমার বাবার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে। তিনি চাইতেন তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাকে হাসতে দেখতে চাইতেন। নির্জন নিধির চোখের পানি মুছে দিয়ে আবারও বলল, তুমি যতবার বাবার কথা ভাববে ততবার তার সেই হাসি মাখা মুখটাই মনে করো। তিনি চাইতেন তুমি নিজের জীবনে সুখ খুঁজে পাও, কষ্ট নয়। আমি তোমার পাশে আছি সবসময়। তুমি একা নও নিরুপমা। নির্জনের মুখনিসৃত 3 বার নিরুপমা ডাকটি নিধির মনের আবেগ যেন দ্বিগুণ বাড়িয়ে দিল। এই নামে তো তাকে একটা লোকই ডাকত, সে হল ওর বাবা। এখন এত আদুরে গলায় কেউ তাকে এই নামে ডাকবে না, একবারও বলবে না, নিরুপমা মা তুই কেমন আছিস? ভেবেই নিধি নির্জনের দিকে তাকিয়ে চোখ মুছে নিল। এক মুহূর্তের জন্য মনে হলো এই শোকের মধ্যে কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছে, তাকে শক্ত করে ধরে রেখেছে। সে একটু হলেও শক্তি ফিরে পেল, কিন্তু স্ট্রেচারে যখন রফিক মির্জার নিথর দেহটি দেখলো, এক মুহূর্তে তার জীবনে সবকিছু থমকে গেল। বাবার সেই মুখ, সেই শীতল নিথর শরীর, যা আগে কখনো সে দেখেনি, আজ তার সামনে পড়ল। তার শ্বাস আটকে আসছে, সে চিৎকার করে উঠল, বাবা। নিধির মনে ভেসে উঠল ছোটবেলার সেই সময়গুলো, বাবার সঙ্গে ঘুরিয়ে ওড়ানোর দিন, তার কাঁধে চড়ে মেলার মাঠে ঘোরা সেই পরিচিত ডাক, নিরুপমা মা আয়, বাবার কাছে আয়। বাবার স্নেহ মাখা গলা এখন আর শোনা যাবে না। নিধির বুকের ভেতর কষ্টের ঢেউ আছড়ে পড়ল, তার চোখের পানি থামছে না। ও রফিক মির্জার হাতটা ধরে ফিসফিস করে বলতে লাগলো, বাবা তুমি এইভাবে কেন চলে গেলে বাবা? রফিক মির্জাকে গোসল করানো হলো। ইসলামিক নিয়মে দাফনের জন্য কাফনের কাপড়ে মুড়িয়ে দেওয়া হলো। নিধি এবং তোহা যেন কোনো রকমে নিজেদের ধরে রেখেছে। কবরস্থানে নিয়ে যাওয়ার সময় যখন নিধি এবং তোহা শেষবারের মতো ওদের বাবার দিকে তাকালো, ওদের বুকটা ফেটে গেল। বাবার সেই অমায়িক মুখ, যে মুখ ওদের সারা জীবন আগলে রেখেছিল, সেই শরীর আজ শীতল মাটির নিচে হারিয়ে যাচ্ছে। মাটি দেওয়া শেষ হলে সবাই মোনাজাত করলো। নিধি এবং তোহা ওদের রুমে নামাজ শেষে মনে মনে বাবার জন্য প্রার্থনা করলো, আল্লাহ আমার বাবাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো, আমিন। ওদের চোখের পানি আবারও ঝরে পড়ল। বাবার মৃত্যুর শোক যেন কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, সেই কষ্ট ওদের তাড়া করতেই থাকবে। রফিক মির্জার মৃতদেহ হসপিটাল থেকে নিয়ে যাওয়ার সময় তাহমিনা বেগম জ্ঞান হারিয়েছিলেন। রফিক মির্জাকে মাটি দেওয়ার পর বিকালের দিকে তার জ্ঞান ফিরলে তিনি নীরব পথিকের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, কারোর সাথে কথা বলেনি। নিধি এবং তোহার মনের অবস্থা খারাপ, তাই ওদের আত্মীয় স্বজন তাহমিনা বেগমকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু শত চেষ্টার পরেও কেউ তাকে এক লোকমাও মুখে তুলে দিতে সক্ষম হয়নি। অবশেষে দীর্ঘ একটা রাত পেরিয়ে সকাল হলো। রাতে নির্জন, নিধি, তোহা, মাহির এবং ওদের কিছু আত্মীয় স্বজন নিধিদের বাড়িতেই অবস্থান করেছে। নির্জন নিধিকে এবং মাহির তোহাকে অনেক বুঝিয়ে খাইয়ে দিয়েছে। এদিকে সকাল থেকে তাহমিনা বেগম একা একা বিড়বিড় করে উল্টোপাল্টা কথা বলছেন, কখনো একা একাই কেঁদে উঠছেন, আবার সামনে তাকে হেসে হেসে কথা বলছেন। তাহমিনা বেগমের এহেন আচরণে সবাই যেন চিন্তিত হয়ে পড়ল। নিধি এবং তোহা ওর মায়ের কাছে গিয়ে বোঝাতে থাকলো, কিন্তু তার কোনো পরিবর্তন হলো না। কিছুক্ষণ এভাবে কথা বলে আবারও তিনি জ্ঞান হারালেন। তাহমিনা বেগমের আচরণগুলো লক্ষ্য করে মাহির নির্জনকে বলল, মাকে দ্রুত হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। মাহিরের কথা শুনে নির্জনও সায় জানালো। অবশেষে তাহমিনা বেগমকে হসপিটালে নেওয়া হলো। তাহমিনা বেগমকে চিকিৎসকরা পরীক্ষা করে নিশ্চিত হন যে তাহমিনা বেগম পিটি ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এ ভুগছেন, যা সাধারণত একটি ট্রমাটিক ঘটনার পর দেখা দেয়। চিকিৎসক মাহিরকে বলেন, পেশেন্টের অবস্থা গুরুতর,
তিনি শোকজনিত কারণে মানসিক চাপের মধ্যে আছেন। আমরা কিছু মনোরোগ চিকিৎসা এবং থেরাপি শুরু করব। তাকে কিছুদিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখতে হবে। চিকিৎসকের কথা মতো তাহমিনা বেগমকে হসপিটালে ভর্তি করানো হয়। হসপিটালে ভর্তি হওয়ার পর তাহমিনা বেগমের জন্য সাপোর্ট গ্রুপ এবং কাউন্সেলিং সেশন শুরু হয়। প্রথমে তিনি খুব অস্বস্তিতে ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি তার অনুভূতিগুলো প্রকাশ করতে শুরু করেন। তার সঙ্গে কথা বলার জন্য নিয়মিতভাবে মনোরোগ বিশেষজ্ঞ আসতেন। এই অবস্থার মধ্যে নিধি তার মায়ের পাশে দাঁড়াতে চেষ্টা করে। প্রতিদিন নিয়ম করে তাহমিনা বেগমকে দেখতে আসে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাহমিনা বেগম ধীরে ধীরে তার অবস্থার উন্নতি করতে শুরু করেন। চিকিৎসকরা নিধিকে বলেন, আপনার মাকে সঠিক সাপোর্ট ও চিকিৎসা দেওয়া হচ্ছে। সে এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। তাহমিনা বেগমের এই কঠিন সময়টাতে তার দুই মেয়ের সাথে তার সম্পর্ক আরও দৃঢ় হয় এবং তিনি অনুভব করেন যে শোক এবং ক্ষতির মধ্যেও ভালোবাসা এবং সমর্থনের শক্তি অন্যতম। হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পর তাহমিনা বেগমকে নিধি ওর বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু নিধি একা বাসায় তাহমিনা বেগমের কোনো বিপদ হলে তৎক্ষণাৎ কিছু করতে পারবে না। তাছাড়া নির্জনও তো অফিসে থাকে। তাহমিনা বেগমকে একা সামলানো ওর জন্য কষ্ট হয়ে যাবে। তাই মাহিরের মা মাহির এবং তোহা অনেক বুঝিয়ে তাহমিনা বেগমকে মাহিরের বাসায় নিয়ে যায়, কারণ সেখানে বেশি মানুষের মধ্যে তাহমিনা বেগম নিজেকে একা মনে করবেন না। তোহার শাশুড়ি এবং তোহা তাকে সঙ্গ দিবে। সুখ দুঃখ মিলিয়ে কেটে গেল 8 দিন। এই কয়েকদিনে নির্জন নিধিকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছে। অফিস থেকে তাড়াতাড়ি বাসায় এসে নিধিকে সময় দিয়েছে, যেমনটা নিধি নির্জনকে দিয়েছিল। নিধি নির্জনকে মেয়েদের কথা জিজ্ঞাসা করলে নির্জন অকপটে উত্তর দেয়, মেইড শারীরিক অসুস্থতার কারণে 3 দিন ছুটি নিয়েছে, সুস্থ হলে আবার আসবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিধি সকালের খাবার তৈরি করলো। সেই সাথে ওর মায়ের জন্য বিরিয়ানি এবং পায়েস রান্না করলো। কিচেন থেকে বিরিয়ানি এবং পায়েসের সুঘ্রাণ পেয়ে নির্জন কিচেনে গিয়ে জিজ্ঞাসা করলো, ওয়াও, আজকে হঠাৎ এগুলো রান্না করলেছে? নিধি ম্লান হেসে বলল, মায়ের সাথে দেখা করতে যাব। যদিও তোহা আর ওর শাশুড়ি মায়ের যত্নে ত্রুটি রাখে না, তবুও মেয়ে হিসেবে আমারও তো একটা দায়িত্ব আছে। মাহিরের বাসায় যাওয়ার কথা শুনে নির্জনের মাথার উগ্র পোকাগুলো কিলবিল করে উঠল। নির্জন চোখ মুখ শক্ত করে বলল, মা তো সুস্থ হয়ে গেছে, এখন তাকে দেখতে যাওয়ার কি দরকার? এতদিন হসপিটালে দেখতে গিয়েছ, কিছু বলনি, এখন আমার বোনের শ্বশুরবাড়ি গিয়েও দেখতে হবে? এটা কি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? নির্জনের এহেন কথায় হকচকিয়ে গেল নিধি। বড় বড় চোখ করে বলল, অদ্ভুত তো, আমি আমার মাকে দেখতে যাব না? এটা কেমন ধরনের কথা বললেন? তাছাড়া আমি একা যাব নাকি? আজ তো শুক্রবার, আপনিও যাবেন আমার সাথে। নিধির এহেন কথায় উচ্চস্বরে হেসে উঠল নির্জন। নিধির কাছাকাছি এসে শীতল দৃষ্টি নিক্ষেপ করে ওর ডান হাত মুঠোবন্দি করে বলল, এই 4 দেয়ালের বাইরে কর্মস্থল ব্যতীত আমি কোথাও যাব আর না তুমি কোথাও যাবে ডার্ক কুইন। নির্জনের এহেন কথায় ভড়কে গেল নিধি। কণ্ঠে তেজ নিয়ে বলল, পাগল নাকি আপনি? আমি আমার মায়ের কাছে যাব না। এ বাসা তো আমারই। মাকে শুধু দেখতে যাব, তারপর তো ফিরেই আসবো। সরুন, আমি এখন রেডি হব, আর আপনিও রেডি হয়ে নিন। বলে নির্জনের হাত ছাড়িয়ে নিধি চলে যেতে নিলে নির্জন আবারও ওর হাত মুঠোবন্দি করে শক্ত করে চেপে ধরে পৈশাচিক হাসি দিয়ে বলল, আমি তো পাগল, তোমার জন্য পাগল। এটা কি নতুন নাকি? কেন তুমি জানো না? তোমার প্রতি আমার গভীর ভালোবাসার ছোঁয়া তো আগে এঁকে দিয়েছে, এখনো কি কিছু বলছে বাকি আছে? নির্জনের প্রথমে বলা কথাগুলো নিধি ততটা গুরুত্ব না দিলেও এবার ঠিক কি গুরুত্ব দিল। তীক্ষ্ণ দৃষ্টিতে নির্জনের দিকে তাকিয়ে বলল, হাত ছাড়ুন। সকাল সকাল কি হলো আপনার? আপনি তো আগে এমন ছিলেন না, হঠাৎ আপনার আচরণ এভাবে পরিবর্তন কেন হয়ে গেল? নিধির এহেন কথা শুনে অট্টহাসি দিল নির্জন। মনে হয় কোনো মজার জোক শুনল। নির্জনের হাসি মাখা মুখ ভীষণ পছন্দ করে নিধি, কিন্তু এই মুহূর্তে প্রিয় মানুষটির এই হাসি যেন গায়ে কাটার মতো বিঁধল। নির্জনের মুঠোবন্দি হাত আরো শক্ত হলো। এতটা শক্ত করে ধরায় আর্তনাদ করে উঠল নিধি। চোখে মুখে বিরক্তির ছাপ এঁটে বলল, নির্জন, এইসব কি ধরনের পাগলামো হচ্ছে? আপনার এসব আচরণের মানেটা কি বলুন তো? আর হাত ছাড়ুন, ব্যথা পাচ্ছি। নিধির কথা এবার হো হো করে হেসে উঠল নির্জন। মুঠোবন্দি হাতটা হালকা করে ধরে ওর কাছে এসে হাসকি ভয়েসে বলল, নিরুপমা, তুমি তো ওয়াদা করেছিলে আমাকে ছেড়ে কখনো যাবে না। এখন আমি তোমার বোনের শ্বশুরবাড়ি না গেলে তুমি একা যাবে। এর মানে সারাদিন আমি এই বাসায় একা কাটাবো, অর্থাৎ তুমি আমাকে ছেড়ে ওই বাসায় গিয়ে সময় কাটিয়ে ওয়াদা ভঙ্গ করবে। এটা তো আমি হতে দিতে পারি না। আমিও কোথাও যাব না, আর তুমিও কোথাও যাবে না। আজ থেকে তোমার বাইরে বের হওয়া সম্পূর্ণ নিষেধ। ও হ্যাঁ, তোমার ফোন ব্যবহার করা নিষেধ। তোমার মা বোনকে ফোন দিয়ে এসব খবর নেওয়া
এগুলো আমার কাছে আদি খেতে লাগে। আজ থেকে এগুলো সব বন্ধ। এই বাসায় কারো আসাও নিষেধ। আমার বন্ধু এবং তোমার আত্মীয় স্বজন কেউ নয়। বিয়ের পর থেকে এই পর্যন্ত অনেক স্বাধীনতা দিয়েছে। আর নয়, আমি যতক্ষণ বাসায় থাকবো ততক্ষণ তুমি আমার সাথেই সময় কাটাবে, আর যতক্ষণ অফিসে থাকবো ততক্ষণ আমার কথা ভাববে। নির্জনের এহেন আচরণে ফের হতভম্ব হয়ে গেল নিধি। অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে বলল, আপনি এগুলো কি বলছেন নির্জন? মজা করছেন না তো? না মানে আপনি তো এমন ছিলেন না তাহলে? নির্জন নিধির কানের কাছে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে বলল, কে বলেছে আমি আগে এমন ছিলাম না? আমি তো আগে থেকে এমন। বিয়ের আগে তোমাকে শপিং মলের চলন্ত সিঁড়ি থেকে ফেলে দেওয়া, চলন বিলের নদীর ধারে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, তোমার চিঠি পড়ার সময় একটা আরশোলা খুব বিরক্ত করেছিল, সেটাকেও কেটে কুটি কুটি করেছে। বোটানিক্যাল গার্ডেনে যে ছেলেগুলো তোমাকে বাজে দৃষ্টি দিয়ে বিরক্ত করছিল সেগুলোকে পুলিশে ধরিয়ে দেওয়া, তারপর তোমার সো কলজ বান্ধবী নাদের তো আংটিটাকে পুকুরে ফেলে দেওয়া, আমার মোবাইল ফোনের স্ক্রিন তোমার জন্য পরদ্রগতিতে চুমু গ্রহণ করেছিল, তাই সেটাকে ধ্বংস করা, বিয়ের পরের দিন সকালে তোমার পায়ে গরম তেল পড়ে যাওয়া, তোমার ফোনে ইউটিউব চ্যানেল আর ফেসবুক আইডি নষ্ট করে দেওয়া, কোয়েল পাখিগুলোকে কেটে ঝাল মশলা দিয়ে রান্না করে সেগুলো তোমাকে জোর করে খাওয়ানো, তোমাকে ছাদে নিয়ে বৃষ্টিতে ভিজিয়ে জ্বর বাঁধানো, মেয়েটকে বিদায় করা, সবকিছু তো আমি করেছি। বিয়ের আগের কিছু কাহিনী যদি তোমার জানা ছিল, কিন্তু বিয়ের পরবর্তী ঘটনাগুলো তো জানতে না। এগুলো খুব যত্ন সহকারে তোমার জন্য করেছে। এখন প্রশ্ন হলো, কেন করেছে? জানো, আমি না বড্ড হিংসুটে। সেটা শুধু তোমার জন্য। এই সবকিছু হিংসায় জ্বলে পুরো করেছে। ও, তোমার এই চুলগুলো যখন তোমার কপালে আদরভাবে লেপটে থাকে তখন আমার খুব হিংসা হয়। ভেবেছিলাম চুলগুলো কেটে দেব, পরক্ষণে আমার বেস্ট ফ্রেন্ড মিষ্টি মন বুদ্ধি দিল, কিছুদিন পর তুমি পুরো হয়ে যাবে, তখন এগুলো এমনিতে ঝরে পড়বে। ততদিন যেন একটু ধৈর্য ধারণ করি। দেখেছ আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড কতটা দয়ালু। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। বলেই নির্জন নিজের বুকের বাম পাশে ডান হাত রেখে বলল, এই দেখো, এটা হলো আমার হৃদয়, আর আরেকটা হলো আমার মন, যার কথা আমি সব ধরনের কাজ করি। বাইরের জগতে দিগন্ত আমার বেস্ট ফ্রেন্ড হলেও অন্তর জগতে এরে আমার বেস্ট ফ্রেন্ড, বুঝলে? নির্জনের এতক্ষণ পর্যন্ত বলা কথাগুলো সব মনে হয় নিধির মাথার উপর দিয়ে গেল। বিস্ময়কর চাহনি নিক্ষেপ করে নিচু স্বরে আওড়ালো, নির্জন, আমার মনে হয় আপনি মানসিকভাবে বিপর্যস্ত। হতে পারে আপনি আপনার মায়ের আকস্মিক মৃত্যু সহ্য করতে পারেননি, তাই। নির্জন আর এক মুহূর্ত কথা বলতে দিল না নিধিকে। তড়িৎ গতিতে ওর মুখ চেপে ধরে বলল, চুপ চুপ, একদম চুপ। ওই ডাইনি নোংরা মহিলার কথা আমার সামনে উচ্চারণ করবে না। সে তো মা হওয়ার যোগ্যই না, আর সে আমার মা নয়, সে আমার সৎ মা। আমার জন্ম শোনাতে বাবা আমার নিজের মায়ের পরিবর্তে তার নামটা দিয়েছিল, তাই সবাই এটাই জেনে এসছে। বুড়িটাকে তো আগে মেরে ফেলতাম, শুধু তার কষ্টগুলো কাছ থেকে দেখিয়ে মজা নেওয়ার জন্য। এতদিনে হাত দুটো কন্ট্রোল করেছে। বলেই ক্ষুদ্র নিঃশ্বাস ফেলল নির্জন। নির্জনের প্রতিটা কথা যেন নিধিকে বিস্ময়ের শেষ চূড়ায় নিয়ে যাচ্ছে। আজকের সকালটি যে তার জীবনটাকে বিষাক্তময় করে দিবে সেটা ক্ষুণাক্ষরেও টের পায়নি নিধি। নিধি মুখ দিয়ে শব্দ করতেই নির্জন ওর মুখ থেকে হাত সরিয়ে নিধির হাত ধরে টেনে রুমে নিয়ে গেল। নির্জন এত জোরে হাত ধরাতে আবারও ব্যথায় কুকড়ে উঠল নিধি। কণ্ঠে তেজ নিয়ে বলল, নির্জন, ভালো হচ্ছে না কিন্তু। আপনি কিন্তু সবকিছু লিমিট ক্রস করছেন। নির্জন ঘাড় ঘুরিয়ে মুখমণ্ডলে মুচকি হাসি ঝুলিয়ে বলল, আমি নয়, তুমি লিমিট ক্রস করছো। সকাল থেকে মনের ভালোবাসা উজাড় করে ওইসব খাবার তোমার মায়ের জন্য রান্না করেছ। দাঁড়াও, এগুলো এখনই ব্যবস্থা করছে। তার আগে তোমার ব্যবস্থা করব। বিয়ের আগে রেস্টুরেন্টে ওয়েটারের সাথে হেসে কথা বলা, বোটানিক্যাল গার্ডেনে আমার কথা অমান্য করে বোরকা ছাড়া এসে অন্য ছেলেদের নজরে পড়া, গার্ডেনের ঘাসগুলোকে গভীরভাবে ছুঁয়ে দেওয়া, দিগন্তকে বিয়ের পোশাকে দেখে ওর সৌন্দর্যের প্রশংসা করা, কোয়েল পাখিগুলোকে আদর করা, ও ডাইনের মৃত্যুর আগ মুহূর্তে তার নোংরা হাত ধরে তার সাথে স্নেহমাখা কথা বলা, ইউটিউব ফেসবুক নিজের চেহারা দেখে হাজার হাজার মানুষের প্রশংসা পাওয়া, সবকিছুর জন্যই শাস্তি পাবে। বলেই পৈশাচিক হাসি দিয়ে এক হাত দিয়ে নিধির হাত শক্ত করে ধরে টেবিলের কাছে এনে আরেক হাত দিয়ে টেবিলের ড্রয়ার খুলে মোটা দড়ি বের করলো। নির্জনের এহেন কাণ্ড দেখে চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ল নিধির। এই নির্জনকে সে চেনে না। ওর পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে গেল। প্রিয়তম মানুষটির কাছ থেকে এমন আচরণ সে কখনোই আশা করেনি। এ যেন অতীতের স্বপ্নে দেখা সে হিংস্র নির্জনকে বাস্তবের চোখের সামনে দেখতে পাচ্ছে।
ব্যথায় জর্জরিত হাত এক ঝটকায় ছাড়িয়ে নিতে চাইল নিধি, কিন্তু সেই শক্তিটুকু যেন বিস্ময় এবং কান্নার ফলে কমে এসেছে। তবুও উচ্চস্বরে বলে উঠল, অসভ্য, নিষ্ঠুর, নির্দয় কাপুরুষ। এই তাহলে আপনার আসল রূপ, যেটা এতদিন মুখোশের আড়ালে ছিল। আমি আপনার সাথে থাকবো না, আমি এক্ষুনি মায়ের কাছে চলে যাব। বলেই হেঁচকি তুলে কেঁদে উঠল নিধি। নিধিকে এভাবে নাক টেনে কান্না করতে দেখে ভীষণ রেগে গেল নির্জন। ওর হাত শক্ত করে চেপে ধরে দাঁত কিরমির করে বলে উঠল, যাচ্ছি তোমায়। বলেই টেবিলের সামনে থাকা চেয়ার টেনে জোর করে চেয়ারে বসিয়ে দিল নিধিকে। অতঃপর মুহূর্তে মোটা দড়ি দিয়ে নিধিকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে ফেলল। এদিকে নির্জনের শক্তির কাছে অনেক আগেই হার মেনেছে নিধি। সে তো নির্জনের হাবভাব দেখতে ব্যস্ত। এক দৃষ্টিতে তাকে ক্লান্ত ভঙ্গিমায় বলল, নির্জন, আপনি কি করছেন? বুঝতে পারছেন আপনি? আমি আপনার স্ত্রী, ভালোবাসি আমি আপনাকে। আপনি যেই কথাগুলো বলেন সবকিছু ভিত্তিহীন, এগুলো অপ্রয়োজনীয় যুক্তি। প্লিজ আমার বাঁধন খুলে দিন, আমরা দুজন ঠান্ডা মাথায় আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। আমার মনে হয় আপনি মানসিকভাবে অসুস্থ, সেটা হয়তো আপনি নিজেও জানেন না। আমি আপনাকে সুস্থ হতে সাহায্য করব। নিধির করুণ চাহনি দেখে কিছুটা মায়া হয়েছিল নির্জনের, কিন্তু যখনই শুনল নির্জনকে নিধি মানসিকভাবে অসুস্থ বলেছে, তখনই চোখ মুখ শক্ত করে ঘাড় কাত করে রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমাকে তোমার মানসিক রোগী বলে সাহস হলো কি করে? আমাকে আজ পর্যন্ত কেউ এই ধরনের কথা বলেনি, অথচ তুমি সহজে বলে দিলে। বুঝেছে, এখন আর আমাকে ভালো লাগছে না, তাই না? পুরনো হয়ে গেছে এত তাড়াতাড়ি? কই, তুমি তোমার কাছে আগের মতোই আছো। দেখো কতটা ভালোবেসে তোমাকে আমার শক্ত বাহুডোরে বেঁধে রেখেছে। তুমি চাইলেও যেতে দিচ্ছি না। এমন জীবনসঙ্গী পাওয়া তো তোমার সৌভাগ্য, সেখানে তোমার মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নেই। ওয়েট, এর জন্য তোমাকে ইউনিক স্টাইলের শাস্তি পেতে হবে। বলেই হনহন করে রুম থেকে বেরিয়ে গেল নির্জন। এদিকে নির্জনের একের পর এক কাণ্ড দেখে নিধি যেন বিস্ময়ে শীর্ষে গিয়ে বাকরুদ্ধ হয়ে গেল। মোটা দড়ি দিয়ে চেয়ারের সাথে নিধির হাত পা খুব শক্ত করে বেঁধেছে নির্জন। নিধি অনেক চেষ্টা করলো দড়ি হালকা করার, কিন্তু ব্যর্থ হলো। ভাবলো খুব জোরে চিৎকার করবে, কিন্তু সেটা করলেও কেউ শুনবে না, কারণ আশেপাশের প্রতিবেশীদের বাড়িগুলো কিছুটা দূরে। এই মুহূর্তে সবচেয়ে অসহায় মনে হলো নিজেকে। চোখের অশ্রু যেন বাড়িধারার ন্যায় গড়িয়ে পড়ল। আবারও বৃথা চেষ্টা করলো ছোটার জন্যে, কিন্তু পারল না। এক পর্যায়ে চেয়ার সহ ফ্লোরে গিয়ে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেল নিধি। এদিকে কিচেন থেকে চেয়ার পড়ার শব্দ পেয়ে নির্জনের আর বুঝতে বাকি রইল না নিধি কি করেছে। প্রিয়তমার বোকা বোকা কাণ্ড দেখে মুচকি হাসলো নির্জন। ভেতর থেকে মন বলে উঠল, সে তোমাকে এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি, সমস্যা নেই, খুব তাড়াতাড়ি চিনে যাবে। মনের কথা শুনে পৈশাচিক হাসি দিয়ে কিচেনের দুই চুলায় রাখা বিরিয়ানি এবং পায়েসের পাত্র দুটি সন্তর্পণে ধরে বেসিনে ফেলে পানি ছেড়ে দিল। সাথে সাথে পাত্র দুটিকে ফ্লোরে খুব জোরে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুঁসে উঠে ঘাড় কাত করে বলতে থাকলো, অন্যকে ভালোবেসে এই খাবার এই পাত্রের মধ্যে রান্না করেছিলে, তাই তোদেরকে এইভাবে আঘাত করলাম। চিন্তা করিস না, একটু পর তোদেরকে ভয়াবহ শাস্তি দেব। বলে সেখান থেকে বড় বড় পা ফেলে চলে গেল নির্জন। অপরদিকে কিচেন থেকে থালা বাসন ফ্লোরে পড়ার শব্দ শুনে আকস্মিক কেঁপে ওঠে নিধি। শুকনো ঢোক গিলে ফ্লোরে শুয়ে থাকা অস্ফুটের স্বরে কান্না করতে থাকলো। এই মুহূর্তে এই বদ্ধ খাঁচা থেকে মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে সে। আদৌ কি ভয়ঙ্কর বিকৃত মস্তিষ্কের মানুষটার কাছ থেকে মুক্তি পাবে নিধি? প্রশ্নটা নিজের মনে আওড়ালো নিধি, কিন্তু কোনো উত্তর পেল না। রুমে এসে নিধিকে এভাবে চেয়ার সহ ফ্লোরে পড়ে থাকতে দেখে উচ্চস্বরে হেসে উঠল নির্জন। ধীর পায়ে নিধির সামনে গিয়ে বলল, ইস, খুব ব্যথা পেয়েছ তাই না? খামোখা নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলে। আমার মুখে মুখে তর্ক না করলে আমার দিন দেখতে হতো না জান পাখি। বলে নিধিকে চেয়ার সহ উঠিয়ে মুচকি হেসে রুমের এক কোণ থেকে আরেকটি চেয়ার এনে নিধির সামনাসামনি পায়ের উপর পা তুলে বসে বলল, এই ব্ল্যাক টি শার্টে কেমন লাগছে আমাকে? নির্জনের দিকে তাকিয়ে নিধি ঘৃণা ভরা মন নিয়ে বলল, বিশ্রী। নিধির জবাব পেয়ে নির্জন স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, জানি এখন তোমাকে বেঁধে রেখেছে, তাই অভিমান করে বলছো। তবে তোমাকে কিন্তু পিঙ্ক কালার থ্রি পিসে দারুণ লাগছে। যদিও ঘামে ভিজে গিয়েছে, নো প্রবলেম, একটু পর দুজনে শাওয়ার নেব। বলেই বাঁকা হাসলো নির্জন। নির্জনের ইঙ্গিত বুঝতে দেরি হলো না নিধির। এতক্ষণেও পুরোপুরি বুঝে গেল যে এতদিন নিজের অজান্তে একজন বিকৃত মস্তিষ্কের মানুষের সাথে সংসার করেছে, যার বাহ্যিক দিক থেকে ঠান্ডা মস্তিষ্কের আচরণ ছিল ধরাছোঁয়ার বাইরে। এই মুহূর্তে এই লোকটার সাথে কথা বলতে ইচ্ছে করছে না নিধির, তবুও ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে উচ্চস্বরে বলে উঠল, আপনি পশুর চেয়েও অধম। ব্যাস,
নির্জনের উগ্র মস্তিষ্ক নাড়িয়ে দেওয়ার জন্য নিধির একটি বাক্যই যথেষ্ট ছিল। নির্জন নিধির গালে আলতো করে চুমু দিয়ে মুচকি হেসে বলল, আমি যাবো আর আসবো। বলেই রুম থেকে বেরিয়ে গেল। নিধি চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল দরজার দিকে। ওর মস্তিষ্ক যেন ধীরে ধীরে অচল হয়ে আসছে। কিছুক্ষণ পর হাতে খাতা এবং কলম নিয়ে ফিরে এসে নির্জন মুচকি হেসে নিধির মুখোমুখি বসে বলল, আজ একটা পরীক্ষা হবে। এটাকে বলা হয় রোম্যান্টিক সারপ্রাইজ টেস্ট, মানে সারপ্রাইজ এক্সাম, যেটা এখন তুমি দিবে। এমন পরীক্ষার নামই প্রথম শুনলে, তাই না? আমি জানি, আসলে আমার সবকিছু তোমার কাছে সারপ্রাইজ। আমার রাইট জান পাখি? নিধি নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে আছে নির্জনের দিকে। মনে হয় সে পণ করেছে সে আর কথা বলবে না, কিন্তু নির্জনকে অবহেলা করা অসম্ভব। নিধির অসহায় মুখভঙ্গিমা দেখে নির্জন তৃপ্তির হাসি দিয়ে বলল, অনেক টাইম ওয়েস্ট করেছি, এখন পরীক্ষা শুরু হবে। বলেই চশমাটি নির্জন তর্জনী দিয়ে ঠিকঠাক করে আদর্শ শিক্ষক এনে শুরু করলো। এখানে আমার 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটু রোমান্টিক বড় প্রশ্ন, বাগধারা, শূন্যস্থান পূরণ, এক কথার প্রকাশ, সমার্থক, শব্দ এবং পত্র লিখন। 30 নম্বর। মৌখিক পরীক্ষা হবে। 25 নম্বর পেলে A+ পাবে, আর এর চেয়ে বেশি নম্বর পেলে গোল্ডেন A+, আর মার্ক অনুযায়ী রোমান্স হবে। A+ অথবা গোল্ডেন A+ পেলে রোমান্স খুব বেশি গভীরতা থাকবে না, তুমি স্বাধীনতা পাবে। আর যদি নম্বর কম পাও তাহলে গভীর রোমান্সের জন্য প্রস্তুত হও। বলে ডেভিল হাসলো নির্জন। অতঃপর নির্জন নিধির ঠোঁট জোড়ায় গভীরভাবে চুম্বন করলো। কয়েক সেকেন্ড পর একটু জোরে বাইট করতে কেঁপে উঠল নিধি। নির্জন নিধিকে ছেড়ে দিয়ে নিধির ঠোঁট জোড়ায় তর্জনী দিয়ে বলল, ইস, কিছুটা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। এই মুহূর্তে তোমার কোমল উচ্ছ্বদ হয়ে মিশে থাকা রক্তকণিকাগুলোকেও আমার খুব হিংসা হচ্ছে। বলেই নিধির ঠোঁট জোড়া আবারও আঁকড়ে ধরল। ন্যানো সেকেন্ড পর নিধিকে ছেড়ে বাঁকা হেসে বলল, রক্তকণিকাগুলোকে আমি ব্রাশ করে নিয়েছি, এবার শুধু আমার ছোঁয়া তোমার ঠোঁটে মিশে আছে। বলে নিধির দিকে তাকিয়ে মুচকি হাসলো নির্জন। এমনভাবে হাসলো মনে হলো সে যেন নিষ্পাপ শিশু। নিধি এক দৃষ্টিতে তাকিয়ে নির্জনের কর্মকাণ্ড দেখতে থাকলো। এই মুহূর্তেও চাইলেও কিছু করতে পারবে না, কারণ সামনে বসে থাকা সুদর্শন অথচ হিংস্র মানবটি ওকে চেয়ারের সাথে মোটা রশির শক্ত বাঁধনে জড়িয়ে রেখেছে। নির্জন চেয়ারে বসে দুই উরুর উপর খাতা রেখে কালো রঙের কলমটি ঠোঁটের কোণে স্পর্শ করে কিছু একটা ভাবলো। তারপর খুব নিচু স্বরে বিড়বিড় করে কিছু বলল। অতঃপর নিধির দিকে তাকিয়ে চোখ টিপে বাঁকা হেসে সাদা পৃষ্ঠে কিছু লিখতে থাকলো। আর নিধি সেদিকে নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। ওর মনে এখন কোনো প্রশ্ন জাগছে না। নিধি যেন একটা মূর্তির ন্যায় মেরুদণ্ড সোজা করে বসে আছে। প্রায় 20 মিনিট পর নির্জন নিধির দিকে খাতাটা এগিয়ে দিয়ে বলল, এখানে কিছু প্রশ্ন উত্তর লিখে দিয়েছে। 30 মিনিটের মধ্যে এগুলো মুখস্থ করে আমার কাছে মৌখিক উত্তর দিবে। আমি জানি তোর মুখস্থ বিদ্যা খুব ভালো, যেহেতু দীর্ঘ সময় পড়াশোনা থেকে দূরে থাকার কারণে তোর মস্তিষ্কে মরিচাকা পড়ে গেছে। তুই মুখস্থ করতে 30 মিনিট সময় দিলাম, নইলে 15 মিনিট সময় দিতাম। নাও, এবার ঝটপট মুখস্থ করে আমাকে পড়া দাও। মনে করবে এই মুহূর্তে আমি তোমার লাভ অফ টিচার, আর আমার কথা না শুনে কি করবো বুঝতেই পারছো। বলেই নির্জন নিধির সামনে খাতা ধরল। নিধি খাতার দিকে তাকিয়ে প্রশ্ন এবং উত্তর দেখে হতভম্ব হয়ে গেল। মলিন দৃষ্টিতে একবার নির্জনের দিকে তাকিয়ে খাতার দিকে নজর দিয়ে মনে মনে কিছুক্ষণ পড়তে থাকলো। এই মুহূর্তে নির্জনের কথা শোনা ছাড়া কোনো উপায় নেই, নইলে সে আবারও ঝাঁপিয়ে পড়বে। এটা নিধি কোনোভাবেই চায় না। এদিকে নিধির দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে নির্জন। মনে হয় কোনো ছোট বাচ্চাকে সে লাঠি সামনে নিয়ে পড়াতে বসেছে। আজ যেভাবে হোক পড়া তাকে দিতেই হবে। ঠিক 30 মিনিট পর খাতাটা সরিয়ে ফেলল নির্জন। আদেশের স্বরে প্রশ্ন করল, 1, ডার্ক কুইনের প্রতি নির্জনের ভালোবাসা মোট কত প্রকার ও কি কি? নিধি ভয়ার্ত স্বরে বলল, 4 প্রকার। নির্জন নিধির ঠোঁট যুগলে তর্জনী দিয়ে বলল, একদম তোতলাবে না। আমি যেভাবে স্পষ্ট ভাষায় প্রশ্ন করেছে সেভাবে স্পষ্ট ভাষায় উত্তর দিবে, নইলে আবারও রোমান্টিক টর্চার শুরু হবে, যেখানে আগে পরে থাকবে বিভিন্ন ভয়ঙ্কর থ্রিলিং কাহিনী। এবার স্পষ্ট ভাষায় উত্তর দাও। নিধি শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা স্বরে বলল, ডার্ক কুইনের প্রতি নির্জনের ভালোবাসা মোট 4 প্রকার, যথা নিঃস্বার্থ ভালোবাসা, হিংস্র ভালোবাসা, অতিরিক্ত রোমান্টিক ভালোবাসা। বলেই থেমে গেল নিধি। নির্জন নিজের চিবুকে আঙ্গুল রেখে নিধির দিকে একটু ঝুঁকে হাসকি ভয়েসে বলল, আরেকটা বলো না ডার্ক কুইন, আবার শুরু করবো নাকি? নির্জনের সাইলেন্ট কিলার টাইপ কথায় আটকে উঠল নিধি। কাঁপা কাঁপা স্বরে বলল, নাম্বার 4,
ভয়ঙ্কর ভালোবাসা। নির্জন এইবার গাঢ় স্বরে বলল। এবার বাগধারাগুলো বলে ফেলো এবং সেগুলো দিয়ে বাক্য গঠন করো। নিধি করুণ স্বরে বলতে থাকলো। 2 রোমান্টিক বাগধারা, অরণ্যের রোদন, নিষ্ফল আবেদন, বৃথা চেষ্টা। আমি নির্জনের কাছ থেকে পালানোর জন্য বৃথা চেষ্টা কখনোই করব না। অন্ধি সন্ধি, ফাঁক ফোকর বা গোপন তথ্য। আজ আমি এই রহস্যময় বাড়িটাতে যেসব গোপন তথ্য পাবো, সেগুলো আমি এবং সৃষ্টিকর্তা ব্যতীত কেউ জানবে না। অন্ধের যষ্ঠী বা অন্ধের নড়ি একমাত্র অবলম্বন। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হলো আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি নির্জন। অগরম বগরম, পাগলের প্রলাপ। আমার ভালোবাসার মানুষ নির্জনকে নিয়ে যারা নেতিবাচক সমালোচনা করবে, ধরে নেব সেটা পাগলের প্রলাপ। আকাশ কুসুম, অবাস্তব। আমার সাথে যেসব রহস্যময় ঘটনা ঘটেছে, সেগুলো স্বপ্ন বা অবাস্তব মনে হলেও নিঃসন্দেহে সত্যি ঘটনা। ঠোঁটকাটা, বেহায়া, নির্জনের ভালোবাসার ধূম্র জালে আটকে থাকার জন্য আমি বারবার বেহায়া হতে চাই। ইলশে গুড়ি গুড়ি বৃষ্টি। আমি কখনোই চাই না আকাশ ভেদ করে আসা গুড়ি বৃষ্টি আমার স্পর্শ করুক। খাল কেটে কুমির আনা, বিপদ ডেকে আনা। নির্জনের ভালোবাসার দিকে নজর দেওয়া আর বিপদ ডেকে আনা একই ব্যাপার। জিলাপির প্যাচ, কুটিলতা। নির্জন হলো সুস্থ স্বাভাবিক একজন প্রেমিক পুরুষ, তার মধ্যে কোনো কুটিলতা নেই। টুকভুজঙ্গ নেশায় বিভোর ডার্ক কুইন তার সবচেয়ে প্রিয়তম স্বামী নির্জনের মাত্রাতিরিক্ত ভালোবাসার নেশায় বিভোর হয়ে থাকতে চায়। নিধির কাছ থেকে ঠিকঠাক উত্তর পেয়ে খুশি হলো নির্জন। মুচকি হেসে বলল। ব্রিলিয়েন্ট গার্ল। এবার পরের প্রশ্নের উত্তর দাও। নিধি নির্জনের দিকে ক্লান্ত চাহনি নিক্ষেপ করে বলে উঠল। রোমান্টিক শূন্যস্থান পূরণ। আমি নির্জনের সবচেয়ে প্রিয় মানবী ড্যাশ বলছি, ডার্ক কুইন। সে আমার শরীরে ড্যাশ মিশে আছে রন্ধ্রে রন্ধ্রে। তাকে ছাড়া আমার জীবন ড্যাশ অকল্পনীয়। তার বুকে মাথা রেখে আমি ড্যাশ শায়িত হতে চাই চিরনিদ্রায়। নির্জনের অনুপস্থিতিতে প্রতি ন্যানো সেকেন্ডে আমার ড্যাশ হয় হৃদয়ে রক্তক্ষরণ। নির্জন মুচকি হেসে বলল। বাহ, এর 4 নম্বর প্রশ্ন উত্তর দাও শোনা। নিধি বাধ্য মেয়ের মতো বলতে শুরু করলো। রোমান্টিক এক কথায় প্রকাশ। নিধিকে ভালোবেসে যে জন নির্ধীরজন, যে নারী অন্য কারোর প্রতি আসক্ত হয় না অনন্যা, যে নারী ভালোবাসা কম বোঝে পাষাণী, যে প্রেম কথাটা বোঝে না পাগল, যে নারী আধার রাতে আলো ছড়ায় ডার্ক কুইন। নির্জন এবার নিধির গালে চুমু দিয়ে বলল। গুড, এবার 5 নম্বর প্রশ্নের উত্তর বলো। নিধি আবারও বাধ্য মেয়ের মতো বলতে শুরু করলো। রোমান্টিক সমার্থক শব্দ, প্রদত্ত শব্দ, সমার্থক শব্দ। ভালোবাসা, প্রণয়, মমতা, প্রীতি। নির্জন, নিভৃত, জনশূন্য, নিরুপমা, অতুলনীয়া, অতিশয়, অতিমাত্রা, পরম, খুব, হৃদয়ে রক্তক্ষরণ, অন্তঃকরণে রক্তরাস। নির্জন এবার হাতে তালি বাজিয়ে বলল। গুড, এক্সেলেন্ট। এরপর একটা রোমান্টিক পত্র শোনাও। নিধি নির্জনের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে দাঁত কিরমির করে বলতে থাকলো। রোমান্টিক পত্র লিখন। মনে করো তোমার স্বামী তোমার অহেতুক অবহেলায় কষ্ট পেয়ে তোমার সাথে অভিমান করেছে। তার অভিমান ভাঙানোর জন্য তার উদ্দেশ্যে তুমি একখানা রোমান্টিক পত্র লিখো। ঠিকানা লিখতে হবে না। বলেই নিধি নির্জনের দিকে ক্লান্ত দৃষ্টি নিক্ষেপ করে তৃষ্ণার্ত গলায় বলে উঠল। প্রাণের চেয়ে প্রিয় স্বামী, আপনি কেমন আছেন? মন বলছে আপনি বিষণ্ণতায় ভুগছেন। আমি আপনাকে জেনে বুঝে অনেক অবহেলা করেছি এবং নিজের অজান্তেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অনুগ্রহ করে আপনি আমায় ক্ষমা করে দিন। এমন ভুল আমি আর কখনোই করব না। আমি আপনার নিকট ওয়াদা করছি, আপনি আমার প্রাণের চেয়েও প্রিয় স্বামী। আমি আপনার অপরিসীম ভালোবাসায় বারবার সিক্ত হতে চাই। আপনার হাত আমি কখনোই ছাড়ব না। আপনার মাত্রাতিরিক্ত ভালোবাসা ত্যাগ করার থেকে মৃত্যু শ্রেয়। দিবসে, রজনীতে, ইহকালে, পরকালে সব জায়গায় আপনাকে চাই। আপনি তো আমার সকল সুখের মূল। ওগো আমার হৃদয় স্পন্দন, দয়া করে আপনি আর আমার সাথে রাগ করে থাকবেন না। আপনার হৃদয় ক্ষত করে আমি সুখে থাকতে পারবো না। আপনার বক্ষ গহরে যন্ত্রণা দেওয়ার জন্য প্রতি মুহূর্তে আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আসুন আমরা সকল মান অভিমান ভুলে আবারও মিলিত হয়ে যাই। আশা করি আপনি আমার হৃদয় নিংড়ানো পত্রের উত্তর খুব তাড়াতাড়ি দিবেন। পরিশেষে সর্বদা আপনার সুস্থতা এবং আপনার প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা কামনা করছি।
ইতি আপনার অতিশয় প্রিয় ড্রাগ কুইন। নিধির চিঠি পড়া শেষ হতে নির্জন বাঁকা হেসে মুহূর্তে নিধির ওষ্ঠদ্বয় নিজের ওষ্ঠদ্বয়ে আবদ্ধ করল। কয়েক সেকেন্ড পর নিধিকে ছেড়ে দিয়ে নেশার দৃষ্টিতে তাকে হাস্কি ভয়েসে বলল, ক্ষমা করে দিয়েছি ডার্কুইন। আশা করি গভীর চুম্বনের মাধ্যমে উত্তরটা পেয়ে গেছো। তোমার ভয়ার্ত রক্তিম চেহারা দেখে এতক্ষণ নিজেকে কন্ট্রোল রাখা দায় হয়ে পড়েছে, তাই তোমার বাকি চিঠির উত্তর প্র্যাকটিক্যালি দিব। তুমি কি প্রস্তুত ডার্কুইন? ও জান পাখি, কংগ্রেচুলেশন, তুমি 29 নম্বর পেয়েছ এবং গোল্ডেন GPA 5 পেয়েছ। হাফ নম্বর কম পেয়েছ কারণ তুমি প্রথম প্রশ্নের 4 নম্বর উত্তর দিতে দেরি করেছ, প্লাস তুতলামও করেছ। যাই হোক, এখন আমি আমার কথা রাখবো। এখন আমাদের মধ্যে দুষ্টু মিষ্টি আদর ও রোমান্স হবে, যেমনটা ফুলসজ্জার রাতে তুমি আমায় আর আমি তোমায় করেছিলাম। তবে তার আগে তোমার উদ্দেশ্যে আমি একটা কবিতা বলতে চাই। বলেই নির্জন শুরু করলো। অন্ধকারের প্রেম, প্রেমের অন্ধকার পথে যেখানে রাত্রির ছায়া গভীর, দুটি হৃদয় মিশে যায় একটি ভয়ঙ্কর মর্মমূলে। ভালোবাসার গভীর রাতে যেখানে আলো নেই, দুটি আত্মার মিলন ভয়ঙ্কর এক অগ্নিসৃজন। প্রেমের শিকল পরানো অন্ধকারের বন্ধনে, একে অপরের মাঝে গাঢ় অব্যক্ত আকর্ষণ, শরীরের ছোঁয়ায় চিরন্তন অসীমের ভয়। মিলনের এই ক্ষণে হৃদয় ফেটে যায় ভয়ের তাণ্ডবে। চোখের গভীরে লুকানো এক অন্ধকার কাহিনী। মিলনের এই রক্তাক্ত পথ, প্রেমের শক্তি তীব্র ও নিষ্ঠুর। প্রেমের অভ্যন্তরীণ যুদ্ধ, যেখানে শান্তি নেই, অন্ধকার মিলিত হয় দুটি হৃদয় এক অমর ও ভয়ঙ্কর সত্যের উন্মোচনে। নির্জনের এহেন কবিতা শুনে ভয়ে শুকনো ঢোক গিলল নিধি। ভীতু দৃষ্টিতে নির্জনের দিকে তাকালো। নিধির ভয়ার্ত চাহনি লক্ষ্য করে ভীষণ খুশি হলো নির্জন। এটাই তো সে চেয়েছিল, নিধি তাকে ভয় পাবে, তার কথা মতো চলবে। যাক, অবশেষে সে সফলতার একটি ধাপ অতিক্রম করতে পেরেছে। কথাগুলো ভেবে নিধির হাতের বাঁধন খুলতে খুলতে বলল, এখন অষ্টমী গিয়ে ফ্রেশ হয়ে আসবে, তারপর আমরা ভালোবাসার সুন্দর একটা মুহূর্ত কাটাবো। আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব, যে জীবনে কোনো তৃতীয় ব্যক্তির পদার্পণ ঘটবে না, হোক সে তোমার আপন বা পর। আমরা যদি সবকিছু মেনে চলতে পারি, আশা করি তুমিও পারবে। বলতে বলতে হাতের বাঁধন খুলে দিতেই নিধি হিংস্র দৃষ্টিতে তাকে নির্জনের বুক বরাবর 2 হাত দিয়ে ধাক্কা দিয়ে দাঁড়াতে চাইল। কিন্তু দুঃখের বিষয় হলো ওর পা তখনও চেয়ারের সাথে বাঁধা ছিল। নিধির ধাক্কাতে কিছুটা সরে গিয়ে হো হো করে হেসে উঠল নির্জন। হাত দিয়ে চুলগুলো উল্টিয়ে বলল, বাহ, আমার বউর দেখে খুব তেজ, এমনই তো আমি চেয়েছিলাম। বলেই বাঁকা হাসল নির্জন। অতঃপর নিধির কাছে এসে 2 হাত ওর কাঁধের উপর রেখে আবারও বসিয়ে দিয়ে তড়িৎ গতিতে বেঁধে দিতে দিতে বলল, নিজেকে খুব চালাক ভাবো তুমি। কি ভেবেছিলে তোমার এই নরম হাত দিয়ে আমাকে ধাক্কা দিবে আর আমি পড়ে যাব? সেই সুযোগে তুমি পালিয়ে যাবে? সে মনে হয় নিরুপমা। উপস, সরি। নিরুপমা নামটা তো তোমার বাবার পছন্দের ছিল, তাই না? না, এই নামে তোমাকে আমি ডাকবো না। অন্যের ইউজ করা নামে তোমাকে ডাকবো কেন? তোমাকে আমি নিরু বলে ডাকবো। আমার নিরু, আমার জান পাখি, আমার ডার্কুইন। আর হ্যাঁ, আমি কিন্তু বুকে একটু ব্যথা পেয়েছে, কিছুক্ষণ পর আদর করে দিবে, ওকে? এখন তোমাকে আমার অতীতের কিছু ঘটনা শোনাবো, তারপর আমার ভালোবাসার সুন্দর একটা মুহূর্ত কাটাবো। তখন তোমার এই ধাক্কা দেওয়াতে কোনো কাজ হবে না ডার্কুইন। বলেই চেয়ার টেনে নিধির মুখোমুখি বসলো নির্জন। নিধি উচ্চস্বরে বলে উঠল, আপনার কোনো অতীত ইতিহাস আমি শুনবো না। আপনি একজন বিকৃত মস্তিষ্কের লোক। আমারই ভুল হয়েছে আপনাকে ভালোবাসা। বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করলে আজ আমার এই দিন দেখতে হতো না। বলেই নির্জনের তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে মুখ ঘুরিয়ে নিল নিধি। নিধির এহেন কথা শুনে চোখ জোড়া বন্ধ করে কয়েক সেকেন্ড একা একা বিড়বিড় করল নির্জন। কয়েক সেকেন্ড পর টেবিলের ড্রয়ারে থাকা একটা মাঝারি সাইজের ধারালো ছুরি বের করে নিধির হাতের তালুতে আলতো করে দিল এক টান। নির্জনের আকস্মিক আক্রমণে চিৎকার করে উঠল নিধি। নিধির চিৎকার শুনে 2 কান চেপে ধরল নির্জন। রক্তিম দৃষ্টি নিক্ষেপ করে বলতে থাকলো, চুপ, একদম চুপ, উচ্চ স্বরে কথা বলবে না, আমার কানের সমস্যা হয়। নির্জন বলার পরও নিধি থামল না, বরং আরো জোরে চিৎকার করে উঠল। এদিকে নিধির হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে টপটপ করে ফ্লোরে পড়ছে। সেটা দেখে নির্জন টেবিলে থাকা সেলোটেপ দিয়ে নিধির মুখ পেঁচিয়ে দিল, যেন চিৎকার করতে না পারে। তারপর নিধির গালে হাত রেখে উত্তেজিত স্বরে বলল, খুব কষ্ট হচ্ছে, তাই না? আমার সাথে এমন ব্যবহার না করলে তো পারো, একটু অপেক্ষা করো, এখনো তোমার হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। বলেই কাবার্ড খুলে ফার্স্ট এড বক্স এনে সন্তর্পণে নিধির বাঁধা হাতে ব্যান্ডেজ করে দিয়ে মুচকি হেসে বলল,
এখন আর চাইলেও কথা বলতে পারবে না নিরু। আমার অতীত ইতিহাস শুনবে, তারপর তুমি আর আমি নতুনভাবে ভালোবাসার প্রহর কাটাবো। ভেবেছিলাম তোমার সাথে সুন্দর সময় কাটিয়ে তারপর আমার অতীত জীবনের কথা বলবো, কিন্তু তুমি দেখি বন্দি পাখির মতো ছটফট করছো, তাই তোমাকে একটু শান্ত করে দিলাম। বলেই নির্জন মাথা নিচু করে শুরু করলো অতীত। তখন আমার বয়স ছিল 8 বছর। আমার বাবার নাম সাজিদ খান আর মায়ের নাম নয়না। বাবা মাকে ভালোবেসে সুনয়না বলে ডাকত। আমার জন্ম হওয়ার পর মাতার নামের সাথে মিলিয়ে আমার নাম লেগেছিল নির্জন। মা বাবা আর আমি মিলে খুব সুখী পরিবার ছিলাম, আর্থিক দিক থেকে খুব ভালো ছিলাম। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।